সামিয়া বেগম ও নরিন আফরোজ ডাইনিং রুমে বসে কথা বলছেন। সামিয়া বেগম বললেন, ভাবি ওরা কি আজকেও আসবে না? শুনলাম ভাই নাকি ফোন করে বলেছে আজকে আসতে পারবে না, আগামীকাল আসবে। তাহলে কি নূর আজকেও থাকবে সাদাফের বাসায়? নরিন আফরোজ বললেন, হয়তো, যেহেতু তারা আগামীকাল সন্ধ্যার পর আসবে, সাদাফ হয়তো একেবারে আগামীকালকেই নূরকে দিয়ে যাবে। আর আমি কি ওদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলতে পারি বল? নরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে হঠাৎ করেই বললেন, আমি সাদাফের জন্য যেমন মেয়ে চেয়েছিলাম, নূর একদম সেরকম। তুই তো জানিস আগে থেকেই আমি সাদাফের জন্য নূরের কথা ভাবছিলাম, কিন্তু ওদের মধ্যে যে কোনো সম্পর্ক আছে তা আমি জানতাম না। আচ্ছা, তুই সাইমনের জন্য কেমন বউ খুঁজছিস? প্রত্যেকটা শাশুড়ির তো একটা স্বপ্ন থাকে যে কেমন হবে ছেলের বউ। তোর ভিতরে তেমন কোনো স্বপ্ন আছে? তুই তো ছেলের বউয়ের ভিতরে কেমন গুণ খুঁজিস? সামিয়া বেগম ভাবতে লাগলেন, এমন না অনেক কিছু চাহিদা আছে বউয়ের প্রতি। উনি ভাবছেন এই ছেলের জন্য বউ কিভাবে পাবো, একটা কাজও নিজে থেকে করতে পারে না, ঠিক মতো লেখাপড়া করে না, কোনো কিছুই ঠিক নেই, বউ ফেলেই তো বেশি। পরে আমতা আমতা করে বলল, আসলে ভাবি আমার না রিমার মতো বউ খুব পছন্দ। দেখো না রিমা কাজে কর্ম সব দিক থেকে কত নিপুণ, কত সুন্দর। আর সাইমনটা কেউ আঙ্গুলের ডগায় নাচাতে পারে। আমার এমন একটা বউ দরকার যে সব কিছুতে পারফেক্ট থাকবে আর সাইমনকে আঙ্গুলের ডগায় নাচাবে, না হলে ভাদর ছেলে ভালো হবে না। নরেন আফরোজের ঠোঁটে খেলে গেল মুচকি একটু হাসিয়ে, যাক একজন তো পেয়েছে, আর কোনো সমস্যা নেই। সামিয়া বেগম আর উনি মিলে বাকি সব সমস্যার সমাধান করে ফেলবেন। সব সিদ্ধান্ত কি বাড়ির পুরুষরা নিবে নাকি? এরপর থেকে ওনারাও সিদ্ধান্ত নেবে। এমনি এমনি বেশি এসেছে বাড়িতে শুধু কাজ করার জন্য আর সন্তান জন্ম দিয়ে লালন পালন করার জন্য, যাদের উপরও কোনো অধিকার খাটাতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারবে না। এদিকে রিমা মোবাইলের দিকে তাকাচ্ছে, আজ একবারও সাইমন ফোন করেনি। ঘটনা কি? এই পাগল তো বারবার ফোন দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতো, কিন্তু আজ কেন ফোন দিচ্ছে না? রিমা কতক্ষণ আমতা আমতা করে মোবাইলটি হাতে নিল, নিয়ে একটি ফোন দিবে কি দিবে না বারবার ভাবতে লাগলো। পরে ফোন দিয়ে ফেললো। রিং এর পর রিং বেজে যাচ্ছে, মোবাইল সাইলেন্ট। সাইমন পড়তে বসেছে, তাই মোবাইলের দিকে খেয়াল নেই। এদিকে মোবাইলের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল রিমা। আরেকবার ফোন দিল, দেখলো সাইমন ফোন ধরছে না। ফোনটা টেবিলে রেখে চুপচাপ চিন্তায় বসে পড়লো রিমা। কি হয়েছে এই ছেলের, ফোন ধরছে না কেন? এদিকে দুজনের শাওয়ার নেওয়া শেষ, দুপুরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। সাদাব জানে নূর কিছু রান্না করতে পারে না, তাই সাদা ফ্যাফরনটা শরীরে ঝুলিয়ে বেঁধেই কিচেনে চলে গেল রান্না করার জন্য। ওর পিছনে পিছনে নূর গিয়ে বলল, আমি কি কোনো সাহায্য করতে পারি আপনাকে? সাদাব পিছনে তাকিয়ে বলল, নূরজাহান বেগম, আপনি চুপচাপ বসে থাকবেন, এটি আমার জন্য সবচাইতে বড় সাহায্য। আপনাকে যদি কাজে করতে বলি, সেই কাজ গোছাতে গোছাতে আবার আমার 2টা 3টা বেজে যাবে। জি না, আমি নাস্তা তৈরি করতে পারি। গত পরশু তো করেছিলাম, বলল নূর উচ্ছ্বাসিত হয়ে। তাই? কোনো সমস্যা নেই, পরে করবেন। আজকে আপনার শাহজাদা সেলিম আপনাকে রান্না করে খাওয়াবে, বলে সাদাব সবজি বের করে কাটতে শুরু করলো। আরেকটি বাটিতে কিছু মাংস ভিজিয়ে নিল। মাংস আর সবজি রান্না করবে, এর বেশি কিছু রান্না করবে না। রাইস কুকারে ভাত ছড়িয়ে দিল। নূর অবাক হয়ে দেখতে লাগলো সাদাফের কাজ কতটা নিখুঁত, কতটা পারফেক্ট। বলল, আপনি এত সুন্দর করে কাজ করতে পারেন? সাদাব বলল, জি, আমি সব কাজ অনেক সুন্দর করে নিখুঁতভাবে করি। আর কি কি কাজ আপনি খুব ভালোভাবে করতে পারেন? সরল মনে জানতে চাইল নূর। সাদাব বলল, কেন, কাল দেখেননি কি কি কাজ আমি নিখুঁতভাবে সুন্দরভাবে করতে পারি? প্রয়োজন হলে আরেকবার ডেমো দেখাই। কিচেনে ডেমো দেখবেন? নূর বলল, কি দেখিয়েছেন গতকাল? পরক্ষণে মনে পড়ে গেল রাতের কথা। নূর সাদাফের দিকে তাকিয়ে বলল, ছি, আপনি সবসময় এরকম কথা বলেন কেন? আমার কি লজ্জা লাগে না? সাদাফ নূরের দিকে গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, লজ্জা কি ভাঙতে পারিনি বেগম নূরজাহান? তাহলে তো আপনার শাহজাদা সেলিম ব্যর্থ হয়েছে। চলুন এবার লজ্জা ভেঙে দিব। নূর লজ্জার সাথে সাথে চিৎকার করে উঠল, খবরদার, এখানে আসবেন না, রান্না করুন, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। প্রায় ঘন্টা খানেকের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। রান্নার স্বাদ টেস্ট করার জন্য
নূর দাঁড়িয়ে হাড়ির কাছে আসতে সাদাব চিৎকার করে উঠল। সাদাব বলল, নূর, হাড়ির কাছে এসেছিস কেন? নূর বলল, আমি মাংসটা একটু ট্রাই করব। সাদাব বলল, ওইখানেই বস, আমি বাটিতে দিচ্ছি। পাগল নাকি? এসেছিস কেন? একটি বাটিতে 2 টুকরো মাংস নিয়ে নূরকে বলল, ট্রাই করে দেখ কেমন হয়েছে। নূর ধোয়া ওঠা মাংসে কিছুক্ষণ ফু দিয়ে ঠান্ডা করে মুখে নিয়েই যেন বোকা হয়ে গেল। এত মজা একটা পুরুষ মানুষ কি করে রান্না করতে পারে? নূর তো এত মজা করে কখনোই রান্না করতে পারে না। মজা করে কি নূর তো রান্নাই করতে পারে না। দুপুরের খাবার পর্ব শেষ করে বারান্দায় দাঁড়িয়েছিল সাদাব। সিগারেট ধরিয়েছিল বারান্দায়। নূর রুম থেকে দেখছে সাদাব বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার কাছে আসছে সিগারেটের ধোঁয়ার গন্ধে নূরের কাশি উঠে গেল। সাথে সাথে সিগারেটটি নিভিয়ে বলে, এখানে এসেছিস কেন? রুমে যায়, এখানে আসলে তো কাশি উঠবে। নূর বলল, সমস্যা নেই, আপনি একা একা দাঁড়িয়েছিলেন তাই এসেছিলাম। সাদাব নূরের দিকে তাকিয়ে রইল, বলল, কাশি কমেছে? নূর বলল, হ্যাঁ কমেছে। তারপর নূর বলল, আচ্ছা চলুন আমরা বিকেলেও কোথাও ঘুরে আসি। সাদাব বলল, পাগল, বিকেলে কে ঘুরতে যাবে? আমি এখন ঘুমাবো, রেস্ট নিব। রেস্ট নেবেন কেন? চলুন না বেরিয়ে আসি, এসে তারপর রাতের বেলা ঘুমাবেন, রেস্ট নেবেন, বলল নূর। একটু থেমে আবার বলল, আর বিকেলে কে ঘুমায়? সাদাব বলল, যারা রাতভর কামলা খাটে তারা বিকালে ঘুমায়। নূর বলল, আপনি কি কামলা খেটেছেন? সাদাব বলল, মনে করিয়ে দিব কি কামলা খেটেছি? রাতে খুশি হোসনি? ঠিক আছে, আজকে আরো বেশি পরিশ্রম করব, দিন ভরা ঘুমাবো, সন্ধ্যার পর থেকে পরিশ্রমে লেগে পড়বো, ঠিক আছে? নূর বলল, ছি, আপনি কি আগে এরকমই ছিলেন? এত বাজে কথা আপনার মুখ থেকে কোত্থেকে আসে? সাদাব বলল, আগে কেন, জন্মের পর থেকে এরকম ছিলাম। আগে বলিনি? আগে তো চাচাতো বউ ছিলি, আমার আপন বউ ছিলি না, কিন্তু এখন তো তুই জানিস তুই আমার বউ, তাই অরিজিনাল রূপ তোকে দেখাচ্ছি, যাতে বলতে না পারিস আপনাকে আমি চিনতে পারি না। নূর লজ্জা পেয়ে গেল, বলল, থাকেন আপনি বারান্দায় সিগারেট খান, আমি গেলাম রুমে ঘুমাতে। সাদাব পেছনে পেছনে হেঁটে আসতে আসতে বলল, আমি থাকতে তুই ঘুমাতে পারবি? তুই ভাবলি কি করে? সাথে সাথে নূরের কাঁধে হাত দিয়ে নূরকে ধরে রুম পর্যন্ত নিয়ে আসলো। নূর বলল, কি করছেন? সাদাব বলল, কিছুই করছি না, এখন কিছুই করব না, এখন ঘুমাবো, পরিশ্রম যা করার রুম থেকে উঠে করব। আমার নূরজাহান বেগম বলেছে আমার পারফরমেন্সে খুশি হয়নি, সন্ধ্যার পর থেকে আমি আরো অধিক পরিশ্রমে নেমে পড়বো। ছি, ছাড়ুন আমাকে, খালি বাজে কথা আপনার, এরকম করলে আমি বাসায় চলে যাব, বাবাদের কাছে গিয়ে নালিশ করবো আপনার নাম, বলল নূর। সন্ধ্যা 7টা। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান বসে আছে হোটেলের কক্ষে। হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, কাজ তো আমাদের শেষ হয়ে গিয়েছিল ভাইজান, আমরা তো চলে যেতে পারতাম। হুমায়ুন রহমান মনে মনে ভাবল, কি করে বুঝাবে ছেলে আজ তাকে ফিরে যেতে দিবে না, আগামীকালকে টিকিট করেছে। তাই ছোট ভাইয়ের সামনে বলল, আমি সাদাবকে বলেছিলাম আমার শরীরটা ভালো লাগছে না, তাই কাল টিকিট করতে, মনে হয় একটু প্রেশার আপ ডাউন হয়েছে, তাই ভাবলাম কালকে টিকিট করি। ফজলুর রহমান বললেন, সে কি ভাইজান, আপনি আমাকে বলেননি কেন? আমি নিচে থেকে এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি। হুমায়ুন রহমান বলল, না না, সমস্যা নেই, আসার সময় আমি ফার্মেসি থেকে কিনে নিয়েছি, টেনশন করিস না, এখন তুই একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব। তুই তো সারাদিন দৌড়াদৌড়ি করেছিস, জার্নি করেছিস, প্রেশারের জন্য হয়তো এ সময় খারাপ লাগছে, আগামীকালকে চলে যাব ইনশাল্লাহ। ফজলুর রহমান আর কথা বাড়ালেন না। ভাইজান যেহেতু অসুস্থ, সারাদিন জার্নি করেছে, ঘটনা সত্যি, কাজও করেছে, তাই ভাবলো রেস্টে নেই, আগামীকাল বিকালে একেবারে চলে যাবে। সকালটা আরেকবার ফ্যাক্টরি ভিজিট করে বিকেলের দিকে, যেহেতু টিকিট কনফার্ম, বিকেলের দিকে যাবে। সেজন্য উনিও রেস্ট নিতে শুরু করলেন। এদিকে সামিয়া বেগম আজ পদে পদে খেয়াল করছে রিমাকে। রিমা কিভাবে কথা বলে, রিমা কিভাবে হাসে, কিভাবে কাজ করে, সবকিছু। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল রিমা। সামিয়া বেগম রান্নাঘর থেকে বললেন, রিমা, মা একটু এদিকে আয় তো। রিমা বলল, ডেকেছিলাম আম্মু? সামিয়া বেগম বলল, হ্যাঁ, এদিকে আমাকে একটু সাহায্য করতে পারবি? রিমা বলল, কি হয়েছে আম্মু, বলো কি করতে হবে? সামিয়া বেগম বলল, নাস্তাগুলো বেজেছি একটা ট্রেতে আর একটা প্লেটে নে, এর মধ্যে প্লেটটি রেখে নাস্তাগুলো সার্ভ কর।
কফি চুলায় বসানো আছে, আমি কফি ঢেলে দিচ্ছি, সবার জন্য ড্রয়িং রুমে নিয়ে যাবে। রিমি বলে ঠিক আছে আম্মু বলে ট্রে নিয়ে নাস্তাগুলো ধীরে ধীরে সার্ভ করতে লাগলো, খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করে মেয়েটি। সামিয়া বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিমার দিকে, হঠাৎ করে মুচকি আসলো, মনে মনে ভাবলো আমি বাহিরে কেন মেয়ে খুঁজছি, চোখের সামনে এত ভালো একটা মেয়ে আছে, আমার আমার এরকম নালায়েক ছেলের জন্য। সামিয়া বেগম মানুষটা খুবই সহজ সরল, উনি জীবনটাকে খুব সহজ এবং স্বাভাবিকভাবে দেখতেই পছন্দ করেন। উনার মনে হলো রিমা যেহেতু বাসায় আছে তাদেরই মেয়ে, সামিয়া কয়েক বছরের ছোট, আর এত সুন্দর সংসারী একটা মেয়ে বাহিরে কেন বিয়ে হবে। নূরকে তো সাদা বিয়ে করে ফেলেছে, রিমও যদি বাড়িতে থেকে যায় কত ভালো হবে, সবাই একসাথে থাকতে পারবে, বাহিরের কোনো টেনশন নেই। ভিতরে ভিতরে উনি প্ল্যান করে ফেললেন যেভাবেই হোক ভাবিকে পটাতে হবে। রিমাকে সাইমনের জন্য চাইছে, লাগলে পায়ে ধরে ঝুলে থাকবে। মনে মনে আরো ভাবলো ভাবির ছেলে মেয়ে দুটোই কত যোগ্য, কত ভালো কাজের, বুদ্ধিমান বুদ্ধিমতী, আর আমার পেটে হয়েছে দুইটা নালায়েক, একটা কাজ করতে পারে না আরেকটা মাথা মোটা। এদিকে ঘুম থেকে উঠতে উঠতে সাদা নূরের সন্ধ্যা 7টা বেজে গেল। অনেকক্ষণ ঘুমিয়ে আছে আজকে, প্রচুর ক্লান্ত ছিল সাদা বেচারা, রাতভর কামলা খেটে ঘুমিয়েছে, তাই সেই লেভেলের ঘুম দিয়েছিল। 7টার দিকে ঘুম থেকে সবার আগে উঠলো নূর, প্ল্যান করলো ঘুম থেকে উঠে কফি বানাবে আর নাস্তা বানাবে, যেহেতু দুপুরে রান্না করেছিল সাদাব। নূর বিছানা থেকে ওঠার সময় সাদাবের ঘুম ভেঙে গেল। সাদাব চোখ পিটপিট করে তাকিয়ে নূরের হাত ধরে ফেললো, বলল কোথায় যাচ্ছিস। নূর বলল কফি খাবেন, আমি আপনার জন্য কফি তৈরি করতে যাচ্ছি আর নাস্তা, এই দুটো জিনিস তৈরি করতে পারে নূর, সাদাব জানে, তাই বলল একা পারবি নাকি আমার আসতে হবে। নূর বলল না না, আসতে হবে না, আপনি উঠে ফ্রেশ হয়ে নেন না, আমি তৈরি করছি। নূর রান্না করেন, নাস্তা তৈরি করছি, কিন্তু সাদাফের মন মানছে না, একা একা পারবে কি পারবে, একা একা পারবে কিনা। সাদাব তার রান্নাঘরের দিকে চলে গেল, রান্নাঘরে গিয়ে দেখলো নাস্তা তৈরি সব কিছু রেডি করে ফেলেছেন। এই একটি কাজ মোটামুটি ভালো পারে, শখ করে বাড়িতে নাস্তা তৈরি করতো। সাদাব পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নূর সবজি গুলো কেটে ডালের সাথে মাখিয়ে নিচ্ছে, আর কফি আরেক চুলায় হচ্ছে। নূরকে পিছন থেকে জড়িয়ে ধরে নূরের কাঁধে চুমু খেয়ে বলল আমার নূরজাহান বেগম তো খুব ভালো কফি বানাতে পারে, কফি আর নাস্তা। নূর লজ্জা পেয়ে গেল, বলল আপনি অপেক্ষা করেন, আমি কফি তৈরি করে করছি। সাদাব বলল আমি তোকে কতবার উপরে ডাকলাম কফির বাহানায়। নূর অবাক হয়ে বলল বাহানে, কফি খাওয়ার জন্য না। সাদাব বলল না, কফি খাওয়ার বাহানা করে করলে তুই আসবি। নূর বলল কেমন ডাকতেন তাহলে বাহানা করে। সাদাপ এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল তোকে একটু দেখতে, একটু সুই দিতে, একটু আদর করতে। নূর বলল আপনার মনে এগুলি ছিল। সাদাব বলল এগুলি ছিল, শুরু থেকেই আমার মনে এগুলো ছিল, সব ছেলেদের মনে এগুলিই থাকে, তার প্রিয়তমা গার্লফ্রেন্ড স্ত্রীকে দেখলে তাদের মনে শুধু এগুলি চলে, টকবক করে মাথার মধ্যে শুধু এগুলি চলে। আমি কোনো সাধু সন্ন্যাসী না, এরকম হুর করে একটা সুন্দরী মেয়েকে আমার কাছে একা পেয়ে আমি ছেড়ে দিব। আমি একটা সাধারণ মানুষ, যে মেয়ের প্রতি আমার ভীষণ দুর্বলতা, যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, তাকে একটু ছুঁয়ে দিতে, একটু আদর করতে বাহানা করে হলেও আমি করতাম, তাতে আমি দোষের কিছু দেখি না। নূরের ভিতরে ভিতরে অনেক লজ্জা পাচ্ছে, শিহরণ বয়ে যাচ্ছে, পুরো শরীর জুড়ে। সাদা এখনো ওর কোমর পেঁচিয়ে ধরে কাঁধে আলতো করে ছোট ছোট চুমু খাচ্ছে। নূর বলল সরুন তাহলে, আজকে থেকে কফি বন্ধ, আপনার মতলব আমি বুঝে গিয়েছি, আজকে থেকে আর কফি বানিয়ে দিব না। সারা সাদাব নূরের কাঁধে ছোট্ট একটি কামড় দিয়ে বলল আর আমার কোনো বাহানা প্রয়োজন নেই, এখন আমি যখন তখন আদর করতে পারবো, তাই তুই কফি নিয়ে আসিস আর না আসিস, থাকতে হবে আমার কাছে। রহমান মিলে সন্ধ্যায় একত্রে নাস্তা করছে। সামিয়া বেগম তাকিয়ে আছে রিমার দিকে। এমন সময় সাইমন ধীরে ধীরে উপর থেকে শার্টের হাতা গোটাতে গোটাতে নামছে।
গতকাল থেকেই খুব সিরিয়াস হয়ে লেখাপড়া শুরু করেছিল সাইমন। আজ থেকে তো আর বেশি সিরিয়াস। যখন বড় আম্মুর কথাগুলো বলে বুঝিয়েছে তখন থেকে লেখাপড়া ছাড়া আর কিছুই বুঝছে না। তেমন সারাদিন ফোন হাতে নিয়েও দেখেনি রিমা, কেউ একবার ডিস্টার্ব করেনি। যেন কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন পুরো বদলে গিয়েছে। সামিয়া বেগম হঠাৎ অবাক হয়ে গেলেন। সাইমন আজ দৌড়ে দৌড়ে নামছে না, খুব ধীর স্থির সুন্দর করে নামছে। উনি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এত দেরি করলে কেন? সাইমন বলে উঠল, একটু পড়ছিলাম। সামিয়া বেগমের মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো। কি বললো ছেলে? পড়ছিল? ছেলের মাথা ঠিক আছে? জ্বর আসেনি তো? সামিয়া বেগম টেবিলে চায়ের কাপটি রেখে সাথে সাথে উঠে দাঁড়িয়ে সাইমনের কপালে হাত রাখলো, দেখলো যে কিনা সবকিছু ঠিক আছে কিনা। বলল, সবই তো ঠিকঠাক, সমস্যাটা কই? মনে মনে রিমা অবাক হয়ে শুনল সাইমনের কথা। এমনিতেও রিমা অবাক, সারাদিন সাইমন ফোন দেয়নি, মেসেজ দেয়নি, তার উপরে নাকি পড়ছিল দিনের বেলা, তাও ভাবা যায়। অবাক হয়নি শুধু নরিন আফরোজ। নরিন আফরোজ জানে সাইমন বুঝতে পেরেছে ওর কি করতে হবে। 1 বছরের সময় দিয়েছে, তাই উনি চুপচাপ টেবিলে বসেই চা নাস্তা করছিল। সাইমন সামিয়া বেগমের এই অবস্থা দেখে বলল, মা কি করছো? কপালে হাত দিয়ে দেখের কি আছে? অসুস্থ হলে তো বললাম তো মা, পড়ছিলাম, সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই জন্য পড়ছিলাম। কথাটি বলে আর চোখে তাকালো রিমার দিকে। রিমা কটমট দৃষ্টিতে তাকিয়েছিল সাইমনের দিকে। রিমা অবাক, আর সাইমন একটি বারও খোঁজ নেয়নি রিমার। এটা যেন মানতে পারছে না, ইগো হার্ট হয়েছে রিমা। সাইমন হা হু কিছু করলো না, চুপচাপ সোফায় বসে বা পকোড়া হাতে নিয়ে খেতে লাগলো। আরেক হাতে কফির মগ হাতে নিয়ে খেতে লাগলো, যেন রিমার সামনে নেই। এমন ভাবে চুপচাপ নিজের দিকে তাকিয়ে খাচ্ছে। রিমার আর সহ্য হচ্ছিল না, কিছুই সহ্য হচ্ছিল না। কেন হঠাৎ করে এভাবে ইগনোর করছে বুঝতে পারছে না রিমা। নরিন আফরোজ সবই খেয়াল করছেন, রিমার অভিব্যক্তি, এমনকি সাইমনের আচরণ, সবই বুঝতে পারছেন। নরিন আফরোজ চুপ করে শুধু অবলোকন করলেন দুজনের কর্মকাণ্ড, চুপচাপ নাস্তা করতে লাগলেন। এদিকে নূরের নাস্তা বানানো শেষ। ব্যালকনিতে দোলনায় বসলো কফি এবং পাকোড়া নিয়ে। নূরের খুব ভালো লাগছে আজ যে নিজ হাতে সাদাপের জন্য কফি আর পাকোড়া বানিয়েছে। নিজের ভেতর কেমন বউ বউ ফিল আসছে। নিজেকে মিসেস সাদাপ মনে হচ্ছে, নিজের সংসার মনে হচ্ছে। খুব ভালো যাচ্ছে দুজনের এই 2 দিনের সংসার। সাদাপ এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নূরের দিকে। হঠাৎ করে সাদাপ বলে উঠল, নূর। নূর কফির মগে চুমুক দিচ্ছিল, ঠিক এমন সময় ডাকায় চমকে উঠে বলল, কিছু বললেন? সাদাপ বলল, হ্যাঁ কিছু বলতে চাই। নূর বলল, কি? সাদাপ বলল, আই লাভ ইউ নূর। তোকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। হয়তো তুই কখনো কল্পনাও করতে পারবি না ঠিক এতটাই ভালোবাসি। তোর অনুমানে আসবে না ঠিক ততটাই ভালোবাসি। আমি জানি এ কথাটি তুই বহু আগে থেকে শুনতে চেয়েছিস, কিন্তু আমি বলিনি। আজকে বলছি, এখন বলছি, তোকে আমি ভালোবাসি নূর, ভীষণ ভালোবাসি। এই আকাশ বাতাস, এই পৃথিবীর আল্লাহকে সাক্ষী রেখে তোকে আমি বলছি, আমি তোকে ভীষণ ভালোবাসি নূর। তুই যদি আমার কাছে না থাকিস, আমার থেকে দূরে কোথাও সরে যাস, আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। ঠিক এতটাই ভালোবাসি। তুই যদি আমার চোখের সামনে না থাকিস, আমার দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যায়। ঠিক এতটাই ভালোবাসি তোকে। পাগলের মতো ভালোবাসি। পাগলের মতো ভালোবাসা বুঝিস, যে শুধু ভালোবাসে আর কিছু বুঝে না। আমিও দিন দুনিয়া, সামাজিকতা, লোক লজ্জা, ভয় সবকিছু ত্যাগ করে তোকে শুধু ভালোবাসি। নূরের চোখে পানি চলে এলো। এভাবে সাদাব কখনো নিজেকে নিবেদন করেনি নূরের কাছে। এর আগে বহুবার বুঝিয়েছে, বহুবার ঘনিষ্ঠ অবস্থায় ভালোবাসা বুঝিয়েছে, কিন্তু এইভাবে অনুরোধের সুরে ভিক্ষা করে কখনোই সাদাব বলেনি নূরকে ভালোবাসে। কখনোই বুঝেনি নূরকে ছাড়া সাদাপের জীবন চলবে না, নিঃশ্বাস থেমে যাবে, হৃদস্পন্দন থেমে যাবে। কখনোই বুঝেনি নূরকে ছাড়া দৃষ্টি দিয়ে পৃথিবীটা অবধি দেখতে চায় না সাদাপ। নূর আর সহ্য করতে পারল না, 2 হাত দিয়ে মুখ ডেকে ফেললো। কান্না করতে করতে হিক্সকে চলে আসলো। হঠাৎ করে এইভাবে ভালোবাসি কথা শুনে নূর অনেক ইমোশনাল হয়ে গেল। সাদাপ বলে উঠলো, এই নূর, পাগল হয়েছিস তুই? কাঁদছিস কেন? তুই তো
আমার মুখ থেকে কতবার ভালোবাসি শুনতে চেয়েছিলে, আমি তো আজকে ভালোবাসা স্বীকারোক্তি দিলাম। আজকে তোর খুশি হওয়ার কথা, তুই কাঁদবি জানলে তো আমি কখনোই ভালোবাসি বলতাম না। সাদাপ উঠে নূরের সামনে দাঁড়িয়ে নূরকে জড়িয়ে ধরল। নূর সাদাপের কোমর জড়িয়ে পেটের মধ্যে মুখ গুজে দিয়ে নাক কষতে লাগলো। সাদাপ নূরের এলোমেলো চুলগুলো কুচিয়ে দিতে দিতে বলল, পাগলি, আমি যে তোকে ভালোবাসি এটা জানাতে হবে না? বলে সাদাপ নূরের মুখটা তুলে 2 আঙ্গুল দিয়ে নূরের চোখের পানিগুলো মুছে দিয়ে তাকিয়ে রইল নূরের চোখের দিকে। এখনো টলমল করছে চোখের পানিতে। তারপর বলল, ভুল বলেছি, তোর চোখের যত পানি অত ভালো হয়তো বাসতে পারিনি। সমুদ্রের চেয়েও বেশি পানি তোর চোখে। আমি তো শুধু এক সমুদ্রই ভালোবাসতে পারবো তোকে, কিন্তু তোর তো 2টা চোখে 2টা সমুদ্র। এখানে আমি হেরে গেলাম। বলে নূরের চোখ 2 চোখে চুমু খেলো সাদাপ। চুমু খেয়ে কপালে চুমু খেলো, গালে চুমু খেলো, ধীরে ধীরে নেমে গেল ঠোঁটে। ঠোঁটে ঠোঁট রাখতে নূর খামচে ধরল সাদাপের শার্টের কলার। দীর্ঘ সময় চুমু খাওয়ার পর সাদাপ নূরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়েই নূরকে সাথে সাথে কুলে তুলে নিয়ে রুমের দিকে রওনা দিল সাদাপ। গোল লাগা কণ্ঠে ফিসফিস করে বলল সাদাপ, আমার কোনো দোষ নেই, সব তোর চোখের পানির দোষ। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।